আজকে আমরা কথা বলবো একটা আইএফআরএস নিয়ে, যেটি হচ্ছে আইএফআরএস 14, রেগুলেটরি ডেফারেল অ্যাকাউন্টস। একটু দেখেই মনে হচ্ছে নামটা কেমন, রেগুলেটরি ডেফারেল অ্যাকাউন্টস। এটি আসলে একটু একটু ডিসকাশনের দাবি রাখে, বিকজ এই আইএফআরএসটার উপরে খুব একটা ভিডিও আমি ইনফ্যাক্ট দেখিনি ইউটিউবে, এবং এটি আসলে খুবই ইম্পর্টেন্ট ফর দ্য, স্পেশালি ফর দ্য ইউটিলিটি সেক্টর, যেখানে প্রাইসটা রেগুলেটেড, সেই বিষয়টা এখানে খুব একটা কিন্তু কাভারেজ করা নাই। সো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে ডিসকাশন করবো, এবং আমাকে বেশ কয়েকজন ডিসকাশন করেছেন, এটা রিকোয়েস্ট করেছেন ডিসকাশন করার জন্য। সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড আইএফআরএস 14, যেটি হচ্ছে আমরা জানি যে আইএফআরএস 14, যেটা 14 সালে আসছে। IFRS 14 regulated deferral accounts was issued in January 2014, and it's effective for an entities for the first IFRS annual IFRS financial statement for the period on or after 1st January 2016, অর্থাৎ 2016 1st জানুয়ারির পরের থেকে এটা অ্যাপ্লিকেবল, ম্যান্ডেটরি অ্যাপ্লিকেবল অন অর বিফোর। IFRS 14 is an interim standard applicable for the first time adopter of the IFRS, and that provide goods or service to the customer at a price rate that is subject to rate regulation by the government and the supply of gas or electricity. যেমন ধরেন, আমি এই গভর্নমেন্টের রেগুলেশনের যে কথাটা এখানে আসলো, সেই কথাটা একটু ইম্পর্টেন্স দিয়ে বলি। সেটি হচ্ছে যে আমরা জানি যে গভর্নমেন্টের কিছু কিছু প্রোডাক্ট, আপনি সেটি গভর্নমেন্ট সেক্টরের বেশ কিছু কোম্পানি আছে, বা যদি কোনো প্রাইভেট সেক্টর কোম্পানি অথবা পাবলিক প্রাইভেট পাবলিক যেটা পার্টনারশিপ আছে, পিপিপি, তার আন্ডারে যদি কোনো ইউটিলিটি লাইক ইলেকট্রিসিটি, গ্যাস, এগুলো বিক্রি করে থাকেন, আপনারা জানেন এই প্রাইসটা কিন্তু আপনি চাইলেই যে কোনো প্রাইসে সেল করতে পারেন না। পার কিলোওয়াট ইলেকট্রিসিটি কত দামে বিক্রি হবে, এটি কিন্তু আপনাকে গভর্নমেন্ট সেট করে দেয়। তেমনি ভাবে গ্যাসের পার কিউবিক মিটার কতটুকু সেল হবে, এটি কিন্তু রেগুলেটেড। তো প্রডিউসার তার প্রডিউসের কস্টিং এর উপরে প্রাইস কিন্তু কন্টিনিউসলি চেঞ্জ করতে পারে না। সো এই যে চেঞ্জ করতে পারেন না, তার যদি কখনো এডিশনাল খরচ হয় এবং সেই খরচটা রিকভার করতে পারেন না প্রাইস থেকে, সামনে যখন আবার আমরা জানি গণশুনানি হয়, বিভিন্ন সময় গভর্নমেন্ট পাবলিকের সাথে ডিসকাশন করে প্রাইসটা বাড়ায়, ট্যারিফ রেটটা চেঞ্জ করে। সো এই যে গভর্নমেন্ট রেগুলেটেড প্রাইস, ধরেন আপনি একটা কস্টিং, লেটসে আগে কস্টিং ছিল 20 টাকা, ধরলাম তর্কের খাতিরে, সেটা আপনি সেল করতেন 30 টাকায়। সো 20 টাকা আপনার হচ্ছে পারচেস প্রাইস ছিল, আর আপনি 30 টাকায় সেল করতেন। কি হলো, একটা চেঞ্জ সিচুয়েশন আসলো, যে সিচুয়েশনে আপনার কস্টিং পড়ে গেল হচ্ছে লেটসে 27 টাকা। তখন নিশ্চয়ই আপনি আশা করবেন যে না, আমি এখান থেকে কি করব, আমি এইখান থেকে আমার প্রাইস অ্যাটলিস্ট 5 টাকা বাড়াবো, এটাই তো হওয়া উচিত। নর্মালি কি হয়, 5 টাকা বা 60 টাকা বাড়াবেন, এটাই তো হওয়ার কথা। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গভর্নমেন্ট যেহেতু এটা রেগুলেটেড, সো আপনি ইমিডিয়েটলি আপনার 30 টাকা যে ট্যারিফ রেট ছিল পার ইউনিট, এটি আপনি আপনার কস্টিং 60 টাকা বাড়ার সঙ্গে সঙ্গে আপনি যেটা বাড়াতে পারবেন, নট নেসেসারিলি। ফলে যেটা হয়, আপনাকে আপাতত এই 30 টাকা করেই বিক্রি করতে হবে, কিন্তু ফিউচারে গভর্নমেন্ট কথাবার্তা বললে হয়তো এইটাকে 30 টাকা থেকে এটা 40 টাকাও করে দিতে পারে। সো ট্যারিফ যখন চেঞ্জ হবে, তখন আপনার এই এডিশনাল খরচটা রিকভার হবে, প্রফিটটা তখন আসবে। সো এটা ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন। আমরা দেখি কি বলছে। অবজেক্টিভ বলে, দ্য অবজেক্টিভ অফ IFRS 14 কি হচ্ছে, ইজ টু স্পেসিফাই দ্য financial reporting requirement for the regulatory deferral account balances that arise when the entity provides goods or service to the customer at a price or rate that is subject to the rate regulation. Rate regulation এর ফলে প্রাইসটা চেঞ্জ হয়। আমরা জানি যে প্রাইস চেঞ্জ করা যায় না, আপনি চাইলেই কস্টিং বাড়লেই আপনি প্রাইস বাড়াতে পারবেন না, সেই কারণে এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো স্কোপ কি, স্কোপ হচ্ছে IFRS 14 ইজ পারমিটেড বাট নট রিকোয়ার্ড। এটা কিন্তু আপনার ম্যান্ডেটরি ইউজ করতে হবে তা না। আমাদের গ্যাসের যে কোম্পানিগুলো বাংলাদেশে আছে, আপনার সেই সেক্টরের যে কোম্পানিগুলো আছে, তারপর ইলেকট্রিসিটি আছে, আমরা জানি বেশ কয়েকটা গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি আছে, পিজিসিবি, ইসিজিবি, তিতাস, ডেস্কো, হ্যাঁ, ওয়াসা, এগুলো যারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করে, তাদের রেভিনিউটা রেগুলেটেড বাই দ্য গভর্নমেন্ট, হ্যাঁ, এবং এটা গভর্নমেন্ট ওন অর্গানাইজেশন, গভর্নমেন্ট ওন কোম্পানিও আছে, তারা IFRS অ্যাপ্লিকেশন করে। বাট তাদের প্রাইসটা যেহেতু রেগুলেটেড, সো দে আর পারমিটেড, নট রিকোয়ার্ড যে করতে হবে তেমন না, পারমিটেড টু অ্যাপ্লাই ওয়ার অ্যান এন্টিটি কন্ডাক্ট রেট রেগুলেটেড অ্যাক্টিভিটিস। যেখানে রেট রেগুলেটেড অ্যাক্টিভিটিস আছে সেখানেই পারবেন, পারমিটেড।
নট আপ ঢালাও হবে, কিন্তু আপনি এটাকে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। মানে আপনি যে কোনো অর্গানাইজেশনে যেই IFRS 14 অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনার যেটা করতে হবে সেটি হচ্ছে যে যে সেক্টরগুলোতে বা যে প্রোডাক্টের ব্যাপারে বা যে সার্ভিসের ব্যাপারে যে গুডসের ব্যাপারে গভর্নমেন্টের প্রাইস বেঁধে দেয়া, সেই কোম্পানিতে সেই রেভিনিউ রিকগনিশনের ক্ষেত্রে আপনি ডেফারেল রেগুলেটরি অ্যাকাউন্টস, যেটা রেগুলেটরি ডেফারেল অ্যাকাউন্টস, সেটা আপনি ইউজ করতে পারবেন অ্যাজ পার IFRS 14। তো কি বলছে, এন্ড হ্যাজ রিকগনাইজ দ্য অ্যামাউন্ট ইন দ্য প্রিভিয়াস গ্যাপ। যদি আগের ধর আপনি IFRS অ্যাপ্লিকেশন করার আগে আপনি যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ইউজ করছেন, সেখানে যদি ডিফারেল অ্যাকাউন্টস থাকে, আপনি যদি আগের থেকে এটা মেনটেন করে থাকেন, তাহলে এটা আপনি ইজিলি ট্রান্সফার করতে পারবেন, অথবা ফার্স্ট টাইম অ্যাডাপশনের মাধ্যমে এটা আপনি আসতে হবে। তো এখানে বলা হচ্ছে কতগুলো ডেফিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। আমি মনে করি যে এই ডেফিনেশন গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই ডেফিনেশন গুলো আমাদের লাগবে কেন আমি বলছি, যে তা না হলে বুঝতে পারবেন না। প্রথম হচ্ছে যে রেট রেগুলেশনের আগে রেট রেগুলেটর কথাটা আগে বলি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, রেট রেগুলেটর কি বলছে, এনি অথরাইজ বডি, ওই যে বললাম গভর্নমেন্টের রেগুলেটরি, ধরেন এনার্জি রেগুলেটরি কমিশন, অথবা ইলেকট্রিসিটি যে প্রাইস ঠিক করে যে কমিশন, সেই কমিশন হচ্ছে রেট রেগুলেটর। এনি অথরাইজ বডি দ্যাট ইজ empowered by the statute or regulation to establish the rate or range of rates that bind an entity। তাহলে কি দাঁড়ালো, আপনি যখন এমন একটা ফ্রেমওয়ার্কে কাজ করেন, যে ফ্রেমওয়ার্কে কি হচ্ছে, যে আপনার অর্গানাইজেশনের প্রাইসিংটা সেট করছে যে অথরিটি, সেই অথরিটিকে বলা হচ্ছে রেট রেগুলেটর। আর সিমিলারলি যে রেটটা রেগুলেশন হয় সেই রেটটাকে বলা হয় হচ্ছে রেট রেগুলেশন। এ ফ্রেমওয়ার্ক দ্যাট এস্টাবলিশ দ্য প্রাইসেস দ্যাট ক্যান বি চার্জ টু কাস্টমার ফর গুডস অর সার্ভিস, অ্যান্ড দ্যাট ফ্রেমওয়ার্ক ইজ সাবজেক্ট টু ওভারসাইট অর অ্যাপ্রুভাল বাই দ্য রেট রেগুলেটর। রেট রেগুলেটর যে রেটটা রেগুলেশন করে দেয়, যেমন আপনারা রিসেন্টলি শুনছেন যে গ্যাসের দাম বাড়াবে কি বাড়াবে না, এটা নিয়ে কথা হচ্ছে। সো এই যে যারা এই গণশুনানির পরে যে প্রাইসিংটা ঠিক করে, যারা করে তাদেরকে রেগুলেটর বলা হয়, আর যে প্রাইসটা সেট করে সেটা হচ্ছে রেট রেগুলেশন বলে। এবার আসেন, এটার ফলে কি হয়, রেগুলেটরি ডেফারেল অ্যাকাউন্টস তৈরি হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এর মাধ্যমে কি হয়, রেগুলেটরি ডেফারেল অ্যাকাউন্টস ব্যালেন্স তৈরি হয়। কিরকম ব্যালেন্স তৈরি হয়, যে বললাম যে আপনি 20 টাকা করে খরচ হচ্ছিল, হঠাৎ করে 60 টাকা খরচ বেড়ে গেছে, কিন্তু আপনি কিন্তু চাইলেই ইয়ে করতে পারছেন না, প্রাইস আপাতত বেশি বাড়াতে পারছেন না। হয়তো 6 মাস পরে যখন প্রাইস বাড়ানো হবে, তখন একটু বেশি করে বাড়ানো হবে এবং আপনি এটা রিকভার করবেন। সো এই এডিশনাল খরচটা আপনি কি হিসাবে রাখবেন, সেটাকেই বলা হচ্ছে রেগুলেটরি ডেফারেল অ্যাকাউন্টস। এটা ডেবিট ব্যালেন্স হতে পারে, ক্রেডিট ব্যালেন্স হতে পারে। সো ক্লিয়ার করি, দ্য ব্যালেন্স অফ এনি এক্সপেন্স, যেটা বলছিলাম, আর ইনকাম অ্যাকাউন্ট that would not be recognized an asset or liability in accordance with other standard. Other standard asset liability হবে না, but that qualifies the deferral because it is included or is expected to be included by the rate regulator in establishing the rate that can be charged to the customer. তাহলে অন্য কোন আইএফআরএস এর আন্ডারে কিন্তু আপনি এরকম একটা রেগুলেটরি ডেফারেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। শুধুমাত্র যেসব জায়গায় প্রাইসিংটা রেগুলেটেড হচ্ছে, সেই জায়গায়, ওই যে আমি একটু এক্সাম্পল দিচ্ছিলাম যে 20 টাকা করে কস্টিং পড়তো, আপনার 30 টাকা করে বিক্রি করতেন। সো এটাকে 20 টাকার খরচটা বেড়ে 27 টাকা হয়ে গেছে। আর আপনার সেলিং প্রাইসটা যে 30 টাকা, সেটা গভর্নমেন্ট এখনো চেঞ্জ করেনি, হয়তো গভর্নমেন্ট এটা পরে 40 টাকা করবে 3 মাস বা 6 মাস পরে। সো এই 6 মাস সময়ের জন্য আপনি যে এডিশনাল 60 টাকা করে খরচ হবে, এইটা আপনি একটা ডেফারেল অ্যাকাউন্টসে অ্যাসেট এনে ওসিআই তে এখানে ইনকাম হিসেবে রেখে দিবেন। পরবর্তীকালে এই ওসিআই থেকে ট্রান্সফার হয়ে আপনার প্রফিট অ্যান্ড লসে চলে যাবে। সো দ্যাট ইজ দ্য মানে মেইন কথা, এই আইএফআরএস এর মেইন কথাটা এখানে। ইস্যু in regulatory deferral accounts, কি ইস্যু আছে? Rate regulation is a means of ensuring that the specified costs are recovered by the supplier and that prices charged to customer are fair. মানে ভবিষ্যতে এখন যে করতেছে, ফিউচারে যে দামে আপনি প্রাইস চার্জ করবেন সেটা রিকভার করবেন। This twin objective means the price charged to the customer at a particular time do not necessarily cover the cost incurred by the supplier at the time. আপনি যে পরিমাণ খরচ হচ্ছে, সাপ্লায়ার পেমেন্ট, আপনার র মেটেরিয়াল পেমেন্ট, সবকিছু পেমেন্ট করে যে পরিমাণ খরচ হচ্ছে, এখন আপনার পুরোটা রিকভার নাও করতে পারে, কিন্তু গভর্নমেন্ট যখন আপনার প্রাইসটা
রিফিক্স করে বাড়িয়ে দিবে তখন কিন্তু আপনি এটা রিকভার করতে পারবেন। In this case the recovery of such cost is deferred and they are recognized throughout the future sale, এবং ভবিষ্যতে সেল করার মাধ্যমে কিন্তু আপনি কি করবেন, এই টাকাটা রিকভার করবেন, আপনি ভবিষ্যতে সেলের মাধ্যমে এই টাকায় রিকভার হবে। সো আপাতত কোনো খরচ চার্জ করে প্রফিটে কোনো এডিশনাল খরচ আপনি দিলেন না, আগের মতোই সিইউজিএস আগের মতোই সেলস করলেন, একই রকম প্রফিট থাকলো। এডিশনাল যে খরচটা হয়েছে এটা আপনি হাতে রেখে দিলেন ডেফারেল, রেগুলেটরি ডেফারেল অ্যাকাউন্টস আকারে। পরবর্তীকালে যখন প্রাইসটা আবার রিফিক্স হবে ভালো বেশি করে, তখন আপনি এটা অ্যাডজাস্টমেন্টটা নেবেন। দিস লিডস টু এ মিসম্যাচ, এটা সাধারণত মিসম্যাচ হয় এবং এই কারণে এই আইএফআরএসটা আসছে। IFRS does not have a specific requirement in respect of accounting for this mismatch. However, established practice is that amount are recognized in profit and loss as they arise. অন্যান্য আইএসএ কিন্তু মানে এই আইএফআরএসটা আসার আগে আমি বলতে চাচ্ছি যে এই আইএফআরএস 14 আসার আগ পর্যন্ত কিন্তু এরকম কোনো কিছু ছিল না, আপনাকে যে কোনো ভাবেই এটাকে ইনকাম স্টেটমেন্টে চার্জ করা হতো। কিন্তু এই আইএফআরএস 14 পারমিটস ফার্স্ট টাইম অ্যাডাপ্টার অফ দ্য আইএফআরএস টু কন্টিনিউ to recognize amount relating to the rate regulation in accordance with their previous gap when they are adopted IFRS. আগে যখন IFRS অ্যাডাপ্ট করেছে তখন যেভাবে করছিল গ্যাপ কারেন্ট কান্ট্রি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী, এখন তারা এটাকে ফার্স্ট টাইম অ্যাডাপশন হিসেবে এটাকে ডেফারেল দেখাতে পারবে, খরচগুলোকে ডেফারেল করে পরবর্তীকালে যখন রেট বাড়বে তখন এটাকে চার্জ করতে পারবে। দিস ইজ এফেক্টেড throughout the exemption from the paragraph 11 of the IS 8, which generally requires an entity to consider the requirement of IFRS dealing with the similar matter and the requirement of the conceptual framework when setting the accounting policy. So এখানে বলা হচ্ছে যে এটা ভেরি এক্সেপশনাল কেস, এবং এক্সেপশনাল কেসের কারণে আপনি হচ্ছে এখানে কিন্তু এক্সাম্পশন দেয়া আছে যে আপনি এটা করতে গেলে আপনাকে রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট ওভাবে না দিলেও চলবে, বিকজ এটা আপনি ফার্স্ট টাইম অ্যাডাপশন হিসেবে নিয়ে যেহেতু কিছু ঝামেলা ছিল এটা করবেন। তারপর বলা হচ্ছে চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং পলিসি। অ্যাকাউন্টিং পলিসি নর্মালি অ্যালাউড করা না, চেঞ্জ করার কথা এখানে অ্যালাউ করা নাই। যদি কোনো অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করতে হয় ভবিষ্যতে তাহলে এটা IS 8 এর আন্ডার হবে। IS 8 আমরা জানি, IS 8 এ বলা আছে যে কোন কোন ক্ষেত্রে আপনার রিট্রোস্পেক্টিভ, কোন কোন ক্ষেত্রে প্রসপেক্টিভ ইম্প্যাক্ট হবে, সেটা IS 8 এর আন্ডারে চলে যাবে যদি কোনো ফিউচারে আবার অ্যাকাউন্টিং পলিসি আপনি চেঞ্জ করেন। রিকগনিশন এন্ড মেজারমেন্ট, an entity within the scope of IFRS 14 is able to make voluntary irrecoverable election in the first time annual IFRS financial statement whether or not to recognize regulatory deferred balance in accordance IFRS 14. IFRS 14 অনুযায়ী প্রথম যখন IFRS অ্যাডাপ্ট করছে সেইটাকে তার একটা চয়েস আছে, সে চাইলে এটাকে রেগুলেটরি ডেফারেল অ্যাকাউন্টস ইউজ করতে পারে, নাও করতে পারে। যদি করে তাহলে তাকে রিলায়েবল হইতে হবে। বলা হচ্ছে an entity that has elected to apply IFRS 14 in its first annual IFRS financial statement countries to apply the recognition measurement, impairment and derecognition requirement in accordance with the previous gap and all its regulatory deferral accounts balance. অর্থাৎ IFRS এর এই IFRS 14 করার আগে যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতরে ছিলেন সেই রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অনুযায়ী যে রিকগনিশন, মেজারমেন্ট, ইম্পায়ারমেন্ট এবং ডিরিকগনিশন করার কথা ছিল সেটি চলতে থাকবে, আনলেস আদারওয়াইজ ইউ চুজ যে আপনি ডেফারেল এই IFRS 14 এর আন্ডারে আসবেন। এবং আসতে গেলে আপনাকে যেটা হতে হবে, দ্য চেঞ্জেস আর পারমিটেড ইফ দে রেজাল্ট ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বিং মোর রিলেভেন্ট অ্যান্ড নো লেস রিলায়েবল। মানে আপনাকে তখনই করবেন যখন আপনার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো মোর রিলেভেন্ট হবে। ইরিলেভেন্ট হলে আপনি আন্দাজে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এটা করতে পারবেন না, আপনি নিজের অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কোনো IFRS অ্যাপ্লাই করতে পারবেন না। যদি মনে হয় যে এইটা করতে গেলে IFRS 14 অ্যাপ্লাই করলে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজাররা মোর রিলায়েবল ডাটা পাবে, রিলেভেন্ট হবে, তাহলে এটা করা যাবে। এবং মোর রিলায়েবল লেস রিলেভেন্ট, মানে মোট কথা রিলায়েবল এবং রিলেভেন্ট হইতে হবে, তাহলেই আপনি IFRS 14টা চুজ করতে পারবেন। এখন আসেন প্রেজেন্টেশন কিরকম ভাবে হবে। প্রেজেন্টেশনের ক্ষেত্রে এখানে বলা আছে, কি বলা আছে, দ্য অ্যামাউন্ট, বলা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ রেগুলেটরি ডেফারেল অ্যাকাউন্ট ব্যালেন্স আর সেপারেটলি প্রেজেন্টেড ইন দ্য এন্টিটিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওই যে বললাম যে আপনি 20 টাকা যে ডেফারেল করে রাখবেন সেটা সেপারেট আকারে দেখাইতে হবে। An entity shall present separate line items
ইন দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ফর টোটাল রেগুলেটরি ডেফারেল অ্যাকাউন্টস ডেবিট ব্যালেন্স, অর্থাৎ ডেবিট ব্যালেন্স হইতে পারে, অ্যাসেট হইতে পারে, ডেফারেল অ্যাকাউন্টস এর অ্যাসেট হইতে পারে, আবার টোটাল রেগুলেটরি ডেফারেল ক্রেডিট ব্যালেন্স হইতে পারে, অর্থাৎ লাইবিলিটি হতে পারে। হোয়াট এভার দ্য কেস, ইউ নিড টু অ্যাকাউন্ট ফর। আপনি অ্যাসেটও হতে পারে, ডেফারেল অ্যাকাউন্ট, ওই যে এখন যেমন দেখালাম যে 20 টাকা 27 টাকা খরচ হয়েছে, 20 টাকা চার্জ করে 60 টাকা রেখে দিলেন, রেগুলেটরি ডেফারেল অ্যাসেট হলো, আর এর অন্য অংশটা হচ্ছে ওসিআই তে গেল। তেমনি ভাবে এমনও হতে পারে আপাতত প্রাইসটা সেলিং বেশি হচ্ছে, সামনে প্রাইস কমাই দিবে গভর্নমেন্ট, সো এখন আপনি বেশি চার্জ করলেন, তাহলে সামনে আবার কিন্তু প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তখন আপনার ক্রেডিট বা লাইবিলিটি ক্রিয়েট হবে। সেপারেট লাইন আইটেম শ্যাল বি ইউজড ফর দ্য নেট মুভমেন্ট রিলেটেড টু আইটেমস দ্যাট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য আদার স্ট্যান্ডার্ড। আদার স্ট্যান্ডার্ড গুলো পুরোপুরি ফলো আপ করার পরে আপনাকে এটা সেপারেট ভাবে, এটাকে কারেন্ট অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট ভাগ দেখাইতে হবে না, আপনি সিম্পলিফাইড করে আলাদাভাবে দেখাই দিবেন। হ্যাঁ, প্রফিট অ্যান্ড লসেও প্রযোজ্য হলে প্রফিট অ্যান্ড লসে রিক্লাসিফিকেশন করবেন, আর যদি এটা আদার কোনো কন্ডিশন মিট হয় সেটা আপনি যখন আপনার এটা যখন রিয়েলাইজ হবে তখন রিক্লাসিফাই করে প্রফিট অ্যান্ড লসে আনবেন, আদারওয়াইজ এটা হচ্ছে ওসিআই তে চার্জ হবে। সো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এখন আমি একদম স্পেসিফিক 3টা জায়গায় স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কিভাবে আপনি চার্জ করবেন, কি হবে, এটা আপনাকে বলে দিচ্ছি। সিমিলারলি আপনাকে বলে দিব হচ্ছে ওসিআই এবং ইয়েতে রিপোর্টিং কিরকম হবে। সো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আপনারা বলছি দ্য টোটাল অফ রেগুলেটরি ডেফারেল ডেবিট ব্যালেন্স অ্যান্ড রেগুলেটরি ডেফারেল ক্রেডিট ব্যালেন্স আর প্রেজেন্টেড সেপারেটলি ফ্রম অ্যান্ড আফটার, আলাদা আলাদা দেখাতে হবে। অল আদার আইটেম, আলাদা অন্য অ্যাসেট লাইবিলিটি থেকে সেপারেট করে দেখাতে হবে, লাইন আইটেম ক্রিয়েট করতে হবে। দে আর নট স্প্লিট ইন্টু কারেন্ট অ্যান্ড নন কারেন্ট পোর্শন, এটাকে কারেন্ট নন কারেন্ট দেখাইতে হবে না, আপনি সিম্পল যদি রেগুলেটরি ডেফারেল অ্যাসেট হয় মানে ডেবিট হয় সেটাও আপনি একটা হেড আইটেমে দেখাইতে হবে, আর যদি ক্রেডিট হয় রেগুলেটরি ডেফারেল ব্যালেন্স ক্রেডিট হয় তাহলে ক্রেডিট দেখাবেন। ক্রেডিট এবং ডেবিটকে আপনি নেট অফ করবেন না, আর এটাকে কারেন্ট নন কারেন্টে ভাগ করার দরকার হবে না। এরপর বলা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, দ্য নেট মুভমেন্ট ইন দ্য রেগুলেটরি ডেফারেল অ্যাকাউন্ট ব্যালেন্স রিলেটেড টু বোথ প্রফিট অ্যান্ড লসেও থাকে এবং আদার কম্প্রিহেনসিভ ইনকাম কিরকম আসে আমি একদম ক্লিয়ার লাস্ট, এটা আমার সম্ভবত ডিসক্লোজারের আগে লাস্ট আইটেম আপনি ক্লিয়ার করছি। অ্যাজ প্রেজেন্টেড সেপারেটলি ফ্রম অ্যান্ড আফটার অল আদার আইটেম অ্যান্ড সাব টোটাল অ্যাপ্রোপ্রিয়েটলি, আলাদা আলাদা আপনার অন্য যা যা আছে সব ঠিক থাকবে, শুধুমাত্র এগুলোকে এডিশনাল আইটেম হিসেবে দেখাইতে হবে। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কি হবে, সরি, রেগুলেটরি ডেফারেল অ্যাকাউন্ট ব্যালেন্স আর প্রেজেন্টেড ইন দ্য সেপারেট লাইন আইটেম আলাদাভাবে দেখাইতে হবে। সাব টোটাল ফর অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি আর ক্যালকুলেটেড বিফোর দ্য ইনক্লুশন অফ ডেফারেল অ্যাকাউন্ট ব্যালেন্সেস। আপনি ওই যে রেগুলেটরি ডেফারেল অ্যাকাউন্টস এর যে ব্যালেন্স হবে ডেবিট অথবা ক্রেডিট ব্যালেন্স, এটা সমস্ত অ্যাসেট লাইবিলিটি আলাদা দেখানোর পরে সেপারেটলি এটা অ্যাসেটের শেষে আপনি আলাদাভাবে দেখাবেন, লাইবিলিটির শেষে আলাদাভাবে দেখাবেন, এটা সেপারেট ভাবে এটাকে ওইটাকে একটা সাব টোটাল করার পর এটা আলাদাভাবে দেখাতে হবে। ডেবিট আর ক্রেডিট ব্যালেন্স আর নট অফসেট, এটা আমি বলছি যে ডেবিট এন্ড ক্রেডিট ব্যালেন্স কখনোই অফসেট করা যাবে না, এটা আমি আগেই বলে দিয়েছি। ওসিআই তে কি থাকবে, ওসিআই তে বলা হচ্ছে নেট মুভমেন্ট ইন অল রেগুলেটরি ডেফারেল অ্যাকাউন্টস ব্যালেন্স দ্যাট রিলেট টু দ্য আইটেম রিকগনাইজ ইন ওসিআই ইন দ্য রিপোর্টিং পিরিয়ড আর প্রেজেন্টেড সেপারেটলি। আপনি যেটা হচ্ছে যে রিপোর্টিং পিরিয়ডে এটা অ্যারাইজ হলো সেই রিপোর্টিং পিরিয়ডে কিন্তু আপনি ওসিআই তে এটা চার্জ করবেন। Separate line item are presented depending on the whether the net movement relating to item that will separately or reclassify profit or loss. যদি দেখা যায় পরবর্তী পিরিয়ডে প্রাইস যখন অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে তখন আপনি এখান থেকে রিক্লাসিফিকেশন হবে, অর্থাৎ ওসিআই থেকে আপনি কি করতে পারবেন, ওসিআই থেকে আপনি কিন্তু পরবর্তীকালে এটাকে প্রফিট এন্ড লসে শিফট করতে পারবেন। সিমিলারলি রিমেইনিং নেট মুভমেন্ট আর প্রেজেন্টেড ইন দ্য সেপারেট লাইন আইটেম, হয়তো কখন দেখা যায় পুরোটা করতে পারছেন না, পার্সিয়াল করতে হচ্ছে, ধরেন 2 বছরের ডেফারেল অ্যাকাউন্ট ছিল, সো আপনি প্রতি মাসে একটু একটু অ্যাডজাস্ট করছেন, যে মাসে যেটুকু অ্যাডজাস্ট করবেন ততটুকু ওসিআই থেকে প্রফিট এন্ড লসে চলে আসবে। অর্থাৎ যে 20 টাকা খরচ আপনার চার্জ করে আসছিলেন কিন্তু অ্যাকচুয়াল খরচ 27 টাকা, তো পরবর্তীকালে সেলিং প্রাইস 30 থেকে 40 টাকা করে ফেললো, তখন এই 60 টাকা করে পার ইউনিটের খরচ আপনি মান্থলি আস্তে আস্তে করে ওসিআই থেকে প্রফিট এন্ড লসে নিয়ে আসবেন। নেট মুভমেন্ট আর ডিস্টিংগুইশ ফ্রম ইনকাম এন্ড এক্সপেন্স এর আলাদা দেখাইতে হবে, আর প্রেজেন্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ আদার স্ট্যান্ডার্ড বাই সাব টোটাল ক্যালকুলেট বিফোর দেয়ার ইনক্লুশন। ওই যে একই রকম ব্যালেন্স শিটে যেরকম দেখালাম সেটা হচ্ছে যে
অন্য আইটেমগুলো দেখানোর পরে একটা সাবটোটাল টানবেন, তারপরে এই রেগুলেটরি ডিফারেল অ্যাসেট লাইবিলিটি ইনকাম অথবা এক্সপেন্স এটা আলাদাভাবে দেখাইতে হবে। কিছু ডিসক্লোজার থাকবে, ডিসক্লোজার গুলো স্পেসিফিক ডিসক্লোজার আর রিকোয়ার্ড ইন অ্যাকর্ডেন্স উইথ এনাবলস দ্য ইউজার টু অ্যাক্সেস, ইউজাররা যাতে বুঝতে পারে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন সেই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে, দ্য নেচার অ্যান্ড দ্য রিস্ক অ্যাসোসিয়েট উইথ দ্য রেট রেগুলেশন দ্যাট এস্টাবলিশ দ্য প্রাইস দ্য এন্টিটি ক্যান চার্জ কাস্টমার ফর দ্য গুডস এন্ড সার্ভিস। আপনাকে বলতে হবে আপাতত ডেফারেল করতেছেন, কিন্তু গভর্নমেন্ট এটা 6 মাস পরে চেঞ্জ করার কথা, কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, কোনো ঝামেলা হয়ে গেল, এটা তো নাও হইতে পারে। সেই জিনিসগুলো আপনাকে রিস্ক এবং ইয়েটাকে এখানে মেনশন করতে হবে। দ্য ইফেক্ট অফ দ্য রেট রেগুলেশন অন দ্য এন্টিটিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কি পরিমাণ ইম্প্যাক্ট পড়বে এটা ডিসক্লোজার করতে হবে। টু হেল্প, এখানে বলা হচ্ছে টু হেল্প the user of the financial statement asset the nature and the risks associated with the entity's rate regulated activities, entity shall for each type of the rate regulated activities disclose activities subject to the rate regulation. অর্থাৎ আপনি জানেন যে আপনি ঢাকা ওয়াসায় চাকরি করেন, তার অ্যাকাউন্টস করছেন, বা আপনার ডেস্কো অথবা ইজিসিবি পিজিসিবি যেগুলো আর কি গভর্নমেন্ট এটা সেলিং রেটটা গভর্নমেন্ট ঠিক করে। তো সেই জায়গায় কি কি রেগুলেশন আছে, প্রাইসটা কতটুকু আপনি ডেফারেল অ্যাকাউন্টসে কতটুকু খরচটাকে ডেফারেল করে রাখছেন অথবা ইনকামকে কতটুকু ডেফারেল করছেন, সেই বিষয়গুলো কিন্তু ডিসক্লোজ করতে হবে। অ্যান্ড এন্টিটি শ্যাল ডিসক্লোজ দ্য বেসিস অন হুইচ রেগুলেটরি ডেফারেল অ্যাকাউন্টস ব্যালেন্স আর রিকগনাইজ অ্যান্ড ডিরিকগনাইজ। গভর্নমেন্টের কোন মিটিং এ কিরকম হচ্ছে, কতটুকু বাড়তে পারে কি পারে না, এই রিকগনিশন এবং ডিরিকগনিশন আপনাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড হাউ দে আর মেজার্ড ইনিশিয়ালি অ্যান্ড সাবসিকুয়েন্টলি, including how regulatory deferral accounts balance are assessed for recoverability and how any impairment loss is allocated. দেখা যায় অনেক সময় যেটা হয়, আমি আপনাদের ক্লিয়ার করি, আপনার কাছে মনে হচ্ছে যে না, যে এটা আপাতত হয়তো প্রাইস সামনে বাড়বে, গভর্নমেন্ট বললো, তো সেই অনুযায়ী আপনি এখন একটা ডেফারেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এবং এটা ব্যালেন্স আকারে রাখলেন এবং সামনে এটা রিকভার হবে, কিন্তু কোনো কারণে এটা হলো না, তখন কিন্তু ইম্পেয়ারমেন্ট টেস্ট করে এই অ্যাকাউন্টটাকে জিরো করতে হবে। অর্থাৎ এই রেগুলেটরি ডিফারেল অ্যাকাউন্টস এর যে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স থাকবে সেটার ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হবে। তো ডিয়ার পার্টিসিপেন্ট, আই হোপ যে এটা একটু আনইউজুয়াল, এটা স্পেশালি ইউটিলিটি সেক্টরে যারা কাজ করেন তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ক্ষেত্রে এটি জরুরি। সো অন্যদের ক্ষেত্রে অডিট এবং অ্যাকাউন্টস এবং আপনাদের স্পেশালি সিএমএ এসিসি এর কোর্সে এই সাবজেক্টটা আছে, সো সেই কারণে আমি অনেকের রিকোয়েস্টের ফলে এটা বানিয়েছি। আই হোপ যে For live training, call us 017133378787 or visit our website www.edubd.tv.